মাত্র কয়েকদিন আগেই ভারতের কমার্স মিনিস্টার পীয়ূষ গোয়েল খোলা হুঁশিয়ারি দিয়েছিল বাংলাদেশকে নিয়ে যে ওদের মতন একটা দেশ যেখানে $30 বিলিয়ন বাজার দখল করে রেখেছে গোটা ইউরোপে কেবলমাত্র গার্মেন্টস বিক্রি করে, সেখানে ভারতের কাছে তো এটা জলভাত। তাই আমাদের টার্গেট হলো এই পুরো মার্কেটটাকে ক্যাপচার করে মিনিমাম ভারতের কেবলমাত্র গার্মেন্টস রপ্তানি ইউরোপে $30 বিলিয়ন পার কর। ব্যাস, যা কথা তাই কাজ। ফাইনালি ভারত বাংলাদেশের বাড়া ভাতে ছাই দিয়ে বলতে পারেন যে ওদের মুখ থেকে এই $30 বিলিয়ন রপ্তানির বাজার ছিনিয়ে এনেছে, যাকে নিয়ে রীতিমতো আতঙ্কে রয়েছে বাংলাদেশের ব্যবসায়ীরা। এবং ওদের মিডিয়ার হেডলাইন দেখুন, বিশ্ববাজারে বাংলাদেশকে টেক্কা দিতে ভারতের প্রস্তুতি। মানে সহজ ভাষায় ওরা বুঝে গেছে যে এবারে ভারত যেভাবে বাংলাদেশকে প্যাচে ফেলেছে এবং ওদের বিরুদ্ধে পাল্টা আঘাত করেছে, তার থেকে কিন্তু চাইলেও বাংলাদেশ বেঁচে ফিরবে না। কিভাবে? তো এই মুহূর্তে যদি আপনারা দেখেন তাহলে বাংলাদেশের মূল যে গার্মেন্টস রপ্তানি সেটা প্রফিট তুলছে কোথা থেকে? ইউরোপিয়ান ইউনিয়ন থেকে। কারণ ইতিমধ্যেই আমেরিকা বাংলাদেশে যা ট্যারিফ চাপিয়েছে তাতে ওদের রপ্তানি লাগাতার কমছে, আর ভারতের সাথেও খারাপ সম্পর্কের জেরে রপ্তানি কমছে। কিন্তু এই খারাপ অবস্থার মধ্যেও ইউরোপ একমাত্র ওদের বেঁচে থাকার খুঁটি ছিল, যেখানে রিপোর্ট বলছে যে বাংলাদেশের রপ্তানির প্রায় 81% গার্মেন্টস ইউরোপে যেত, যার থেকে ফ্ল্যাট $30 বিলিয়ন বাংলাদেশিদের পকেটে ঢুকত। কিন্তু বন্ধুরা, এখন কি খবর এসেছে দেখুন। ভারত কিন্তু ইতিমধ্যেই ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রপতিকে ভারতে ডেকে এনে বিশ্বের সবচেয়ে বড় ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, যাকে মাদার অফ অল ডিল বলা হচ্ছে, তার স্বাক্ষর করে নিয়েছে। ব্যাস, এটাই বলতে পারেন বাংলাদেশের কবরে শেষ পেরেক পুতল ভারত। কেননা রিপোর্ট দেখুন, যেখানে বলা হচ্ছে আগে ভারতীয় গার্মেন্টস রপ্তানি ইউরোপে গেলে তার উপর কম করেও ইউরোপিয়ান ইউনিয়ন 12% বেশি ট্যারিফ চাপিয়ে দিত। এর ফলে মনে করুন যে আমাদের কোনো গার্মেন্টস 100 টাকা হলে সেটা কিন্তু ইউরোপে 112 টাকায় বিক্রি হতো। উল্টো দিকে বাংলাদেশ এখানে স্পেশাল সুবিধা পেত, বা বলতে পারেন যে ছাড় পেত। কেননা ভারতের কমার্স মিনিস্টার পীয়ূষ গোয়েলের দাবি বাংলাদেশ ইউরোপের টেক্সটাইল মার্কেটে $30 বিলিয়ন শেয়ার দখল করে রেখেছিল। কারণ তারা স্বল্পোন্নত দেশ, তাই এলসিডির হিসেবে জিরো ডিউটি অ্যাক্সেস। মানে আমাদের ওপর এত বছর 12% ট্যারিফ চাপালেও বাংলাদেশকে এলডিসির আন্ডারে ইউরোপিয়ান ইউনিয়নকে কোনো ট্যারিফ দিতে হতো না, যার জন্য ভারত আজ পর্যন্ত কোনো দিন ইউরোপের এত বড় একটা বাজারে বাংলাদেশকে হারানো তো দূরের কথা, ওদের টক্কর দেওয়ার মতন অবস্থায় ছিল না। এবং এটা বললে খুব একটা ভুল হবে না যে এত দশক ধরে বাংলাদেশ এখানে একছত্র রাজত্ব চালাচ্ছিল। কিন্তু বন্ধুরা, এখন এই চুক্তির পর বলা হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়ন ভারতীয় গার্মেন্টসের ওপর এই ট্যারিফ সম্পূর্ণ তুলে নিয়ে 0% করে দিয়েছে। মানে ভারতীয় পোশাক এখন ইউরোপের বাজারে অবাধে ঢুকবে, এবং এটা কম করেও 12% সস্তা হয়ে গেল। সহজ ভাষায় বললে আগে যেখানে 112 টাকায় ভারতীয় পোশাক বিক্রি হচ্ছিল সেটা কমে 100 টাকায় নেমে এলো। এতে ইউরোপে $263.5 বিলিয়ন এই যে বিরাট টেক্সটাইল ইম্পোর্ট মার্কেট, সেটা কিন্তু ভারতীয়দের জন্য খুলে গেল। ফলে এই চুক্তির পর বর্তমানে যেখানে ভারতের মাত্র $7 বিলিয়ন গার্মেন্টস রপ্তানি হতো, তা কিন্তু এক ঝটকায় 30 থেকে 40 বিলিয়ন উঠতে পারে। মানে সহজ ভাষায় বাংলাদেশের বাজার এখন ভারত ক্যাপচার করবে। আর যেহেতু এটা একটা লেবার ইন্টেন্সিভ সেক্টর, তাই এর ফলে ভারতে কম করেও বলা হচ্ছে 6 থেকে 7 মিলিয়ন চাকরি সৃষ্টি করবে, যা বিরাট বড় একটা ফায়দা। যে একটা সেক্টর থেকে মাত্র এই চুক্তি করে ভারতের 70 লক্ষ মানুষ কাজ পাবে। এবং এর জন্য তো ইতিমধ্যে ইউরোপের পোশাক ব্র্যান্ডগুলো তৈরি ছিল যে ভারতের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হবে, আর আমরা বাংলাদেশে দেওয়া অর্ডার ভারতে শিফট করব। যারা তাই এই মুহূর্তে ওরা ভারতের বিভিন্ন রাজ্যের ফ্যাক্টরিগুলো ভিজিট করে সমস্ত অর্ডার ভারতে শিফট করছে। উল্টো দিকে বাংলাদেশ বলতে পারেন এখন ঘাটের কুকুরের মতন ঘুরে বেড়াচ্ছে। কেননা এমনিতেই ভারতের পোশাক সস্তা হয়ে গেল, তার ওপর এই যে এত বছর এলডিসির সুবিধা পেত বাংলাদেশ, সেটাও কিন্তু 2026-এর পর শেষ হয়ে যাচ্ছে। তখন বাংলাদেশ আরও বড় বিপদে পড়বে এবং ইউরোপে এই ট্যাক্স ফ্রি এন্ট্রি সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। এতে ওদের পোশাক উল্টে সস্তার বদলে আরও দামি হতে থাকবে। যাকে নিয়ে বাংলাদেশি মিডিয়ার রিপোর্ট দেখো, ওরা বলছে যে এইবারে বাংলাদেশি রপ্তানিকারকদের আরও কঠিন দিন আসতে চলেছে। আর বন্ধুরা, এখানেই খেলা শেষ না। একদিকে যখন এইভাবে ইউরোপের বাজার ভারতের হাতে চলে আসছে, ঠিক তখনই বাংলাদেশে আগামী 1 তারিখ থেকে
ওদের যত টেক্সটাইল মিলস সেগুলোও কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে, যাতে ভারতীয় সুতো আমদানিতে ট্যারিফ চাপানো যায়। অর্থাৎ এটাকে এইভাবে দেখতে পারেন যে ভারত তো শুধুমাত্র বাংলাদেশের জন্য কবর খুঁড়ে দিল, কিন্তু বাংলাদেশের সরকার আর জনগণ সেই কবরে নিজে গিয়ে শুয়ে আবার নিজেরাই মাটি চাপা দিয়ে দিচ্ছে। কেননা এই মুহূর্তে ওদের দরকার ভারতকে ইউরোপের বাজারে টেক্কা দিতে আরও সস্তার গার্মেন্টস তৈরি করা। কিন্তু মোহাম্মদ ইউনিসের চক্করে বাংলাদেশের যে সুতো ব্যবসায়ীরা তারা ভারত বিরোধিতার নামে টেক্সটাইল মিলস বন্ধ করে সুতোর দাম বাড়িয়ে তুলবে। এমন অবস্থায় ওদের কথা মানলেও বাংলাদেশ শেষ, আর না মানলেও শেষ। কারণ যদি ওদের কথা মতন ভারতীয় সুতোর ওপর বাংলাদেশের সরকার ট্যারিফ চাপায়, তাহলে ওদের সস্তার গার্মেন্টস তৈরি ইহজীবনের মতন তো শেষ। কারণ আমাদের দেশ থেকে সস্তার সুতো কিনে তবেই তো বাংলাদেশ এই সস্তার পোশাক তৈরি করত, যেটা রপ্তানি করে রমরমাভ চলছিল। কিন্তু এর থেকে বাঁচার জন্য যদি বাংলাদেশের সরকার এই টেক্সটাইল মিলসের যে মালিকরা রয়েছে তাদের ডিমান্ড না মান, তাহলেও কিন্তু এই মিল বন্ধ রাখার ফলে এমনিতেও ক্রাইসিস আসবে বাংলাদেশ, এবং বাজারে সুতোর দাম ভারত থেকে আমদানি সত্ত্বেও তত্তর করে কয়েক গুণ বাড়বে। আর ততদিনে তো ভারত ওদের এই যে $30 বিলিয়ন বাজার সেটা পুরোপুরি বিনা ফ্রাই করেই খেয়ে ফেলবে। ফলে বলা হচ্ছে আগামী কিছু মাসে ভারতের পোশাক ইউরোপে ঢুকলে বাংলাদেশের কম করেও শুরুতে 10% বাজার হারাবে, এবং ধীরে ধীরে যত ভারত অর্ডার পাবে তত বাংলাদেশ শেষ হবে। ফলে এবারে কাংলুরা টের পাবে যে ভারতের সাথে পাঙ্গা নেওয়ার ফল কী হতে পারে।